আপনার স্ত্রী এবং বাচ্চার মধ্যে আমরা কেবল একজনকেই বাঁচাতে পারবো দর্শন। আপনাকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। বেখেয়াল হয়ে দুপা পিছিয়ে গেল দর্শন। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে ক্রমশ। পা দুটো ঠকঠক করে কাঁপছে যেন। এ কেমন অসহনীয় যন্ত্রণা। ভেজা ঢোক গেলে নিজেকে ধাতস্থ করল দর্শন। লম্বা দম ছেড়ে ধরা গলায় বলল, আমি দুজনকেই চাই, দুজনকেই। এটা আর সম্ভব নয় দর্শন। রজনীকে বাঁচাতে চাইলে আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। আর বাচ্চাকে বাঁচাতে গেলে রজনী। না। জোরে চিৎকার দিতেই ধরফড়িয়ে উঠে বসল দর্শন। হৃদযন্ত্রণাটা অতি দ্রুত স্পন্দিত হচ্ছে। কপালে গলায় তার ঘামের বিন্দু বিন্দু কণা জমে এসেছে। বাম হাতে কপাল মুছে নিজের অবস্থান লক্ষ্য করল দর্শন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা রাত 1টা ছাড়িয়েছে। ঘরের আলো জ্বলছে তবুও। আচমকা দর্শনের চিৎকার শুনে ঘাবড়ে গিয়েছিল রজনীও। হাতে থাকা বইটা তৎক্ষণাৎ বন্ধ করে দর্শনের কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে, এভাবে উঠে পড়লে যে? দর্শন পাশে তাকালো। বিছানায় হেলান দেওয়ার থেকে সোজা হয়ে বসেছে রজনী। চোখে মুখে চিন্তার ছাপ। চোখ নামিয়ে একবার তার ফোলা পেটের দিকে তাকালো দর্শন। রজনী পুনরায় কিচ্ছু জিজ্ঞেস করার পূর্বেই আচমকা তাকে জাপটে ধরল দর্শন। খানিক পিছিয়ে খাটের হেডবোর্ডে পিঠ ঠেকালো তার। বুকে মাথা রেখে শক্ত বাঁধনে জড়িয়ে ধরলেও পেটের উপরে বিন্দুমাত্র চাপ পড়েনি। এ বিষয়ে সতর্ক দর্শন। রজনী দীর্ঘশ্বাস ছেড়ে হাত রাখল দর্শনের মাথায়। কিছু সময় বাদে মৃদু কণ্ঠে বলল, আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছ তাই না? আরে বাবা, আমি ঠিক আছি তো। কথাটুকু আর শেষ করা সম্ভব হলো না রজনীর পক্ষে। দুগালে হাত রেখে তার ওষ্ঠধর নিজের আয়ত্তে নিয়ে নিল দর্শন। রজনী দীর্ঘশ্বাস ছেড়ে হাত রাখল দর্শনের চুলের মাঝে। আলতো হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা চালালো। দর্শন শান্ত হলো মিনিট দুয়েক বাদে। পুনরায় প্রেয়সীর কাঁধে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরল তাকে। রজনী ঈষৎ হেসে বলল, প্রেগনেন্সির শেষ সময়ে নাকি মেয়েরা ভেঙে পড়ে, রাত বিরাতে নানান স্বপ্ন দেখে কান্নাকাটি শুরু করে দেয়। আজ অবধি আমি এমন কিছু করলাম না, অথচ তুমি? এত ভয় পেলে চলে নাকি ভাই? দর্শন উত্তর দিল না। কিছু সময় বাদে জিজ্ঞেস করলো, কটা বাজে? 1টার একটু বেশি। ঘুম আসনি কেন এখনো? ঘুম আসছে না, বই পড়ছিলাম তাই। দর্শনের মনে পড়ল সেও রজনীর কাঁধে মাথা রেখে বই পড়ার সঙ্গ দিচ্ছিল। কখন চোখ লেগে এলো ঘুমিয়ে পড়ল খেয়ালই নেই। উষ্ণ নিঃশ্বাস ছেড়ে হাতের বাঁধন আলগা করে দর্শন রজনীর মুখোমুখি বসে বলে, ডাকলেই পারতি, একা একা জেগে থাকতে কে বলেছে? রজনী মুচকি হেসে পেটের দিকে তর্জনী তাক করে বলল, এই পুতুল ছিল তো সাথে, একা কোথায়? সেও ঘুমায়নি। 2 মিনিট পরপর জানান দিচ্ছে আমি এখনো জেগে আছি। দর্শন মলিন হাসে। তার আড়ালে লুকায়িত কত চিন্তা। একটু ঝুঁকে পেটের সঙ্গে কান লাগিয়ে সন্তানের উপস্থিতি বোঝার চেষ্টা করে দর্শন। সেকেন্ডের মাঝে ছোট্ট লাথির আভাস পেতেই ঠোঁট জোড়ায় সেখানে। দর্শন সোজা হয়ে বসে চোখ নামিয়ে রাখল। রজনী বিছানার পাশে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিতেই অর্ধেকটা পানি শেষ করল দর্শন। এগুলো প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন যে রোজ রোজ এত বাজে স্বপ্ন দেখতে হচ্ছে? দর্শন ভাই, তাকাও তো আমার দিকে। রজনীর কথায় চোখ তুলল দর্শন। রজনী এগিয়ে এসে তার বুকে মাথা রেখে নরম স্বরে বলল, তুমি ও নেগেটিভ ব্লাড গ্রুপ নিয়ে নাকি পজিটিভ চিন্তা করো। আমাকে সব কিছু শিখিয়ে এখন নিজেই অস্থির হয়ে পড়ছ? মেয়েকে এসব শেখাবে? তোর একটুও ভয় করছে না পাখি? ভয় করবে কেন? আমি তো ফিউচার প্ল্যানিং করছি। তুমিও চিন্তা ফিন্তা বাদ দিয়ে তাই করো। আমার পিচ্চি পুতুলটাকে কিভাবে বড় করবে তাই নিয়ে ভাবো। দর্শন স্মিত হেসে রজনীর চুলে বিলি কেটে বলল, আর আমার পুতুল? ডাক্তারের ভাষ্য মতো সে সম্পূর্ণ ফিট আছে, কোনো সমস্যা নেই। তুমি কি ডাক্তারের চেয়েও বেশি জানো? মুখ একটু উঁচু করে দর্শনের দিকে তাকালো রজনী। ছেলেটার চোখের দিকে কালো দাগি বলে দেয় কতদিন যাবৎ ঠিকঠাক ঘুমোতে পারে না সে। এইটুকু শরীর তোর, তার মাঝে আরও একটা প্রাণ, তবুও এত স্বাভাবিক কি করে থাকিস বলতো? এটা আল্লাহর ইচ্ছা। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পুচকুকে সাথে নিয়েই আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে।
তাই তো ৮-১০টা মেয়ের তুলনায় আমি এত ভালো আছি। শুরু থেকে এখন অবধি তেমন কোনো সমস্যাই হয়নি আমার। তাই আশা করাই যায় শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে। তুমি খামোকা আমাকে ভয় দেখাবে না। মেয়েটার সাহসিকতা দেখে আজকাল অবাক হয় দর্শন। যে সময়টাতে মেয়েরা ভয়ে কাবু হয়ে থাকে, সেই সময়ে এসে কিনা রজনী তাকে বুঝ দিচ্ছে। পুরো গর্ভাবস্থার সময়টাতে সে রজনীকে এক মুহূর্তের জন্য কাবু হতে দেখেনি। দিব্যি কলেজ করেছে, হাঁটাচলা করেছে, টুকটাক কাজ করেছে। দর্শন বারণ করলে বরং তাকে দু চারটা ধমকও দিয়েছে। তার এই মানসিক শক্তি বোধহয় শারীরিক সুস্থতার বড় একটা কারণ। সাবধানতা রজনীও মেনেছে, তবে সময়টাকে অস্বাভাবিক মনে করেনি। স্বাভাবিকভাবেই প্রায় ৯ মাসের এই সময়টা সে উপভোগ করেছে। মাতৃত্বের কষ্টের তুলনায় এর আনন্দটাকে উপরে স্থান দিয়েছে। দর্শনকে একটু জ্বালিয়েছে বটে, খাবার দাবার নিয়ে বায়না ধরেছে প্রচুর, কেবল ওইটুকুই। আপাতত ডাক্তারের ভাষ্য মতে মা মেয়ে দুজনেই সুস্থ আছে, বাচ্চার পজিশনও ঠিকঠাক। স্বাভাবিকভাবেই ডেলিভারির অপেক্ষায় এখন দিন গুনছে সকলে। দর্শন আবারও রজনীর পেটে ঠোঁট ছুঁয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কিচ্ছুটি বলল না রজনী। এক হাত মাথার নিচে রেখে কাত হয়ে শুয়ে দর্শনের কার্যক্রম দেখল। বাথরুম থেকে অজু করে এসে মেঝেতে জায়নামাজ পাতল দর্শন। নিষ্ঠার সঙ্গে ২ রাকাত নফল নামাজ পড়ল। আয়াতুল কুরসি সহ আরও কিছু দোয়া পড়তে পড়তে জায়নামাজ ভাঁজ করে আলনায় ঝুলিয়ে রাখল। রজনীর পাশে বসে দোয়া পড়া শেষ করে তার মাথায় পেটে ফুঁ দিল। পরক্ষণে তার কপালে আরেকবার ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে বলল, লাইট নিভিয়ে দিই, ঘুমিয়ে পড়। রজনী চোখের ইশারায় পেটের দিকে দেখাতেই কিঞ্চিৎ হাসল দর্শন। তার পেটের সন্নিকটে এসে আদরের সহিত হাত বুলিয়ে বলল, আম্মি যান, এখন ঘুমিয়ে পড়ুন প্লিজ। আম্মুকে একটু ঘুমোতে দিন, না হলে তো আম্মুর শরীর খারাপ করবে, ওকে? কথাটুকু শেষ করে লাইট নিভিয়ে এলো দর্শন। রজনীর মাথাটা বালিশে রেখে কাঁথা টেনে দিল কোমর অবধি। নিজে হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রজনী দর্শনের মুখোপানে চেয়ে আস্তে করে বলল, তুমি ঘুমাবে না? হুম, মেয়ে আর মা ঘুমিয়ে নিক তারপর। দর্শন ভাই, বল, ঘুম আসছে না এখনো? রজনী দুদিকে মাথা নাড়িয়ে হাতের ইশারায় দর্শনকে ডেকে বলল, একটু এদিকে এসো। দর্শন বুঝে এলো রজনীর দিকে। রজনী মুচকি হেসে এক হাত তার ঘাড়ের পেছনে রাখল। তাকে আরও কিছুটা নিজের দিকে টেনে একে একে গালে, কপালে, ২ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। নাকের ডগায় নাক ঘষে বলল, কিচ্ছু হবে না তোমার রাত পাখির। দর্শন স্মিত হেসে আবারও আগের অবস্থানে ফিরে এলো। সকল খেয়াল বাদ দিয়ে দৃষ্টি কেবল রজনীতে আবদ্ধ করল। ধীরে ধীরে চক্ষুদ্বয় বন্ধ হলো রজনীর, তবে দৃষ্টি সরল না দর্শনের। এই ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়েই রাত পার করবে সে, তা অবশ্য মেয়েটিও জানে। এমন স্বপ্ন দেখলে আর ঘুম হয় না দর্শনের। ঘণ্টা দুয়েক বাদে তপ্ত শ্বাস ছেড়ে তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে পুনরায় জায়নামাজে বসল দর্শন। তার সব দোয়া আজ ঘুমিয়ে থাকা মেয়েটির জন্য, তার মাঝে বেড়ে ওঠা আরেকটি প্রাণীর জন্য। রজনীর ঘুম ভেঙেছে আনুমানিক আধা ঘন্টা হলো। ঘড়ির কাঁটা অনুযায়ী সকাল ৮টা বাজে। গতকাল রাতে শুরু করা বইটার অর্ধেক অবধি শেষ করেছিল। আজ লক্ষ্য বাকিটা শেষ করা। এছাড়া বর্তমানে তেমন কোনো কাজ নেই হাতে। এতদিন অবধি হাতে হাতে কাজ করলেও ১০-১২ দিন যাবৎ রজনীকে এক গ্লাস জল গড়িয়েও খেতে দেন না ফাহমিদা। প্রথমবার দাদি হচ্ছেন, পারলে তিনি রজনীকে রাজরানী করে রাখেন। বই পড়ার ফাঁকে ফাঁকে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাচ্ছে রজনী। দর্শন এক হাতে তার পেট জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। শুক্রবার বলে অফিস নেই আজ। রজনীও আর ডেকে তোলেনি। ছেলেটা ৬টার আগে ঘুমিয়েছে বলে মনে হয় না। বাচ্চা পৃথিবীতে আসার আগে চিন্তায় চিন্তায় কবে যেন নিজেই অসুস্থ হয়ে পড়ে। রজনী এক নজর দেয়ালে ঝুলতে থাকা ক্যালেন্ডারের দিকে তাকালো। আজ ১০ই জুন। রিপোর্ট অনুযায়ী ডেলিভারি ডেট দেওয়া হয়েছে ১৩ই জুন। সর্বোচ্চ ২০ জুন অবধি অপেক্ষা করতে হবে। এর মাঝে লেবার পেন না শুরু হলে ডাক্তার সিজারিয়ান সেকশনের চিন্তা করবেন, তার আগে নয়। পর্দা সরে গিয়ে সূর্যের আলো চোখে পড়তেই একটু নড়েচড়ে উঠল দর্শন। রজনী তা লক্ষ্য করে সাবধানতার সাথে বিছানা থেকে নেমে পর্দা টেনে দেয়। আড়মোড়া ভেঙে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলটাতে বসে
চুলের বেনি খুলে দেয়। চিরুনিটা হাতে নিতেই ঘুম ঘুম কণ্ঠে দর্শন বলে ওঠে, কয়টা বাজে রে? পেছনে ঘুরে তাকালো রজনী। দর্শন উঠে বসেছে ঠিকই, তবে ঘুমে টলতে টলতে সামনের দিকে ঝুঁকে পড়ছে বারবার। রজনী চুলে হাত খোপা করে বলল, 8টা, ঘুমাও আর একটু, 10টার পরে ডেকে দিব নে। ও, আজকে তো শুক্রবার তাই না? হুম। দর্শন চোখ টেনে তুলে তাকালো রজনীর দিকে। ঈষৎ হেসে বলল, কি দেখিস তো? রজনী আয়নার দিকে চোখ রেখেই বলে, ফুপি বলে আমি নাকি অনেক সুন্দর হয়ে গেছি আগের চেয়ে। সত্যি? এত দূর থেকে বোঝা যায়? এদিকে আয়, ঠিকঠাক গবেষণা করে বলি। রজনী কপাল সংকুচিত করে দর্শনের দিকে এসে বসল। দর্শন হামি টেনে চোখ দুটোর গোল গোল করে তাকালো। রজনীর দুই গালে হাত রেখে এদিক ওদিক ঘুরিয়ে তাকে পর্যবেক্ষণ করল। অনেক ভাবনার পর তার সম্পূর্ণ মুখে ধীরে ধীরে হাত বুলিয়ে বলল, চোখ আগের মতো, নাক আগের মতো, গাল আগের মতো, ঠোঁট আগের মতো, এমনকি গায়ের রঙও আগের মতোই। সবই তো আগের মতোই আছে, বদলালোটা কি? রজনী হেসে উঠে দর্শনের মাথায় আলতো করে চাটি মেরে বলল, তোমার চোখে পড়বে কেন? এই সৌন্দর্য দেখার জন্য স্পেশাল চোখ লাগে। স্পেশাল চোখ নেই আমার। আগে যেমন ছিলিস এখনো তেমনই আছিস। প্রেমিকের দৃষ্টি বদলায় না গো প্রেয়সী। হুম, তা তো বুঝতে। কথা শেষ না করতেই পেটে হাত রেখে কিঞ্চিত আর্তনাদ করে উঠল রজনী। দর্শনের সকল ঘুম কেটে গেল মুহূর্তেই। তড়িঘড়ি করে চিন্তা ছড়ে বলল, কি হলো পাখি, পেটে ব্যথা করছে? রজনী কয়েক সেকেন্ড চোখ খিঁচে বন্ধ করে রেখে ধীরে ধীরে স্বাভাবিক হলো। হাতের ইশারায় দর্শনকে শান্ত করে বলল, না ঠিক আছে, হুট করে একটু চিলিক মারছিল, হয় এমন ব্যাপার না। দর্শন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হেডবোর্ডে হেলান দিয়ে বসল। রজনী ঘুরে এসে অপর পাশে বসে আবারও বইটা হাতে নিল। দর্শনের দিকে তাকিয়ে বলল, জেগে আছো কেন? বললাম তো ঘুমাবার কিছুক্ষণ। দর্শন চট করে রজনীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনিট দুয়েক পেরিয়ে যেতেই চক্ষুদয় বন্ধ রেখে জিজ্ঞেস করল, খেয়েছিস তুই? পরে। দর্শন আর প্রশ্ন করল না। রাজ্যের ঘুম এসে ভিড় জমালো চোখে। গভীর ঘুমে তলিয়ে যেতে তার 5 মিনিটের বেশি সময় লাগেনি। রজনী আপন মনে বইয়ের পাতায় চোখ রাখল। দরজা খোলাই ছিল, কেবল পর্দা টেনে দেওয়া। প্রায় 20 মিনিট বাদে ফাহমিদা দরজার কাছাকাছি এসে বললেন, রজনী, মা উঠেছিস? রজনী বইটা পাশে রেখে বলল, হ্যাঁ ফুপ্পি এসো। ফাহমিদা ফোন হাতে নিয়ে ভেতরে এলেন। দর্শনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বললেন, ও এখনো ঘুমাচ্ছে? ইনাম কথা বলতে চেয়েছিল। থাক না ফুপ্পি, ডেকো না, বেচারা এমনিতেই ঘুমোতে পারেনি রাতে, পরে কথা বলে নেবে। আচ্ছা তুই কথা বল তাহলে। রজনীর পাশে গিয়ে ফোনটা তার হাতে দিলেন ফাহমিদা। রজনী ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে তার চাচাতো ভাই ইনাম বলে উঠল, বনু, কি অবস্থা তোর? শরীর ঠিক আছে? রজনী গম্ভীর গলায় উত্তর দেয়, আর খবর নিয়ে কি করবে? তোমার সাথে তো কথা বলাই ঠিক না। 20 মিনিটের পথ, বাইকে এলে 10 মিনিট লাগে। এইটুকু সময় খরচ করে একবার বোনকে দেখে যেতে পারছো না? আবার জিজ্ঞেস করো শরীর ভালো আছে কিনা? আমার মেয়েকে তোমার কোলেই চড়তে দেব না ভাইয়া, দেখে নিও। ইনাম বিপরীতে হেসে বলে, ব্যস্ত ছিলাম রে বাবা। আচ্ছা আমি আজই আসবো একবার, কান ধরে উঠবোস করে যাব, ঠিক আছে? না ঠিক নেই, ক্ষমা পাবে যদি কাকিয়াকে সাথে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তাই আনবো। আরও 2 মিনিটের কথা শেষে কল কাটল ইনাম। রজনী ফোনটা পাশে রেখে ফাহমিদার দিকে তাকালো। দর্শনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। মুচকি হাসল রজনী। মায়ের মন তো, নিশ্চয়ই বুঝতে পারছেন তার ছেলে কতটা চিন্তায় আছে। রজনী ফাহমিদার হাত ধরে দর্শনের দিকে তাকিয়ে বলল, তোমার ছেলেকে একটু আলাদাভাবে বুঝিও ফুপ্পি, বড্ড বেশি চিন্তা করছে। কিছু না হতেই এমন করলে যখন আমার লেবার পেন শুরু হবে তখন ও কী করবে? আর বাই এনি চান্স যদি কিছু একটা হয়ে যায়? ফাহমিদা থামিয়ে দিলেন রজনীকে।
কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। তুইও এখন দর্শনের মতো কথা বলতে শুরু করিস না। কত মেয়ে রোজ মা হচ্ছে, কোনো ব্যাপার না। চিন্তা শুধু একটাই, তোর বয়সটা একটু কম। রজনী মজার ছলে বলল, কম বয়সে মা হওয়ার বেনিফিট আছে গো, অল্প বয়সেই শাশুড়ি হতে পারবো। হেসে ফেললেন ফাহমিদাও। কতটা বদলে গেছে রজনী। এই মেয়ে কিনা একটা সময় মনমরা হয়ে বসে থাকতো, চোখের জল ছিল তার নিত্যদিনের সঙ্গী। সেই মেয়ে এখন সর্বদা মন খুলে হাসতে পারে। তাই জন্যই বলে, মানুষের ভাগ্য কখন বদলে যায় কেউ জানে না। ফাহমিদাকে চুপ করে থাকতে দেখে রজনী কিছুটা সতর্কবার্তা দিয়ে বলল, তবে আমি আগে থেকেই বলে রাখছি ফুপি, বেবির কোনো প্রবলেম না থাকলে যেন আমাকে ভুলেও সিজারিয়ান সেকশনে না নেওয়া হয়। তোমার ছেলের যা হাবভাব, সে নিশ্চিত ডাক্তারকে বলবে আমাকে ওটিতে ঢোকাতে। ওর কথায় ভুলেও কান দেবে না। এক দুদিনের কষ্টের জন্য পুরো জীবনটা আমি কখনোই নষ্ট করব না। ফাহমিদা রজনীর গালে হাত রেখে বলেন, বুঝলাম তোর মনের জোর অনেক, কিন্তু অতটা ধকল সহ্য করতে পারবি তো? তুমি করনি, আম্মু করেনি, আমি কেন পারবো না? একটা অপারেশনের মানে বুঝো ফুপি, কত ধরনের সমস্যা হয় ভবিষ্যতে। এই ভোগান্তি বয়ে বেড়াতে হয় সারা জীবন। রিস্ক থাকলে তো কিছু করার নেই, তবে কেবল আমার কথা চিন্তা করে যেন কোনো ডিসিশন না নেওয়া হয়। আমার বাচ্চা স্বাভাবিকভাবেই পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। ফাহমিদা পাশে এসে রজনীর কপালে একটা চুমু দিয়ে বলেন, ঠিক আছে, দর্শনকে আমি সামলে নেব, কিন্তু তোর মা আসছে কবে? সে কি একেবারে হসপিটালে এসে নাতনি দেখার চিন্তা করছে? তা না ফুপি, আমি আরও মানা করলাম, বেশি তো সময় লাগবে না আসতে, তাই ভাবলাম একটু দেরিতেই আসুক, একেবারে আব্বুকে নিয়ে। ভাইয়া আসবে? কিছুটা অবাক হয়ে বললেন ফাহমিদা। রজনী দর্শনের চুলে হাত রেখে মুচকি হেসে বলে, ও যে কি বলেছে আব্বুকে কে জানে, কিন্তু মানুষটা একদম বদলে গেল। আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করে, তবে রোজ আম্মুর থেকে আমার খবর নেই। যেই মানুষ কখনো আমার সাথে স্বাভাবিক স্বরে কথা বলেনি, সেই মানুষের কণ্ঠ বদলে গেল এভাবে। এবারে নিজের পেটে হাত রাখল রজনী, ধরা গলায় বলল, ও আমার জন্য লাকি ফুপ্পি, সব কিছু ওর জন্য বদলে গেল। যা যা চেয়েছি জীবনে সবটা খুঁজে পেলাম। যার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন কেঁদেছি, সেই মানুষটাও আজ আমাকে নিয়ে চিন্তা করে, আমার খবর রাখে। আমার চেয়ে সুখে আর কেউ আছে নাকি ফুপ্পি? কেউ নেই, কেউ না। লক্ষ্মী ছেলের মতো রজনীর সামনে বসে আছে দর্শন। রজনী মাছের কাঁটা বাছতে মনোযোগী। তার হঠাৎ ইচ্ছে হলো নিজের হাতে খাইয়ে দিবে দর্শনকে। যেমন কথা তেমন কাজ, বাধ্য ছেলের মতো তার কথা রাখছে দর্শন। হঠাৎ খাইয়ে দেওয়া, এরপরে যে ব্যস্ত হয়ে পড়ব মেয়েকে নিয়ে, তখন আর তোমার দিকে তাকানোর সময় হয়ে উঠবে না, তাই ভাবলাম একদিন খাইয়ে দেই। রজনীর উত্তরটা দর্শনের নিকট খুব একটা পছন্দের হয়ে ধরা দিল না। সে ভ্রু বাঁকিয়ে বলল, মেয়েকে সামলানোর অনেক মানুষ আছে, আপনার প্রথম নজর তাই আমার উপরই থাকবে। অনেক মানুষ থাকলেও মাই মা, তো ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা। চুপচাপ খাওয়া শেষ করলো দর্শন। হুট করেই রজনীর কোনো একটা কথা মাথায় আসাই বলতে নিল, এই দর্শন ভাইয়া। রাগী চোখে তাকালো দর্শন, কড়া গলায় বলল, এবার সত্যি সত্যি মার খাবি। তুই কি রে? তোর জন্য তো দুদিন বাদে মেয়েও আমায় বাবা না বলে মামা ডাকা শুরু করবে। রজনী মাথা নিচু করে বলল, শুধু নাম মুখে আসে না তো ভাই, তুমি কত বড় আমার চেয়ে। দর্শন কপাল চাপড়ে রজনীর দিকে তাকালো একবার, অসহায় ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল, আবার ভাই? আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। সরি, নিচু স্বরে বলল রজনী। দর্শন মুচকি হাসল তাতে। মেয়েটা অনেক চেষ্টা করেছে অভ্যাস বদলাতে, সফলই হচ্ছে না। কয়েক সেকেন্ড চিন্তার পর রজনী আবারও চোখ তুলে বলল, আইডিয়া, বাবুর আব্বু বলি এখন থেকে। একটু বেশি বুড়ো বুড়ি ফিল আসে না? তা অবশ্য আসে। ওয়েট, তুমি কি নিজেকে খুব ইয়াং দাবি করো নাকি? ভ্রু কুঁচকে নিল দর্শন, বুকে হাত গুজে বলল, অবশ্যই। রজনী বলল, চুলের দিকে তাকাও, আর না হলেও 50টা সাদা চুল পাওয়া যাবে।
দর্শন পাশ থেকে প্লেটটাও নিয়ে উঠে দাঁড়ায়। রজনীর গাল টেনে দিয়ে বলে, চুল পাকলেই মানুষ বুড়ো হয়ে যায় না, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট সাম ডেজ টু নো ইট বেটার। মিটিমিটি হেসে চলে যায় দর্শন। রজনী খানিকটা সময় সরু চোখে তাকিয়ে রইল। পরক্ষণে তার কথার অর্থ ধরতে পেরে বিড়বিড় করে বলল, অসভ্য। আজ আর রাতে বই নিয়ে বসল না রজনী। দর্শন পাশে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। মাঝে সাঝে টুকটাক কথাও বলছিল রজনীর সঙ্গে। রজনী দর্শনের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। মূলত বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা তাই বোঝার চেষ্টা করছে। প্রায় 1 সপ্তাহ যাবৎ হুটহাট পেটে চিনচিন ব্যথা অনুভূত হয়, তবে তা কয়েক সেকেন্ডের জন্য। কয়েক ঘন্টায় হয়তো একবার এমনটা হয়েছে, তবে আজ সকাল থেকে এর মাত্রা বেড়েছে অনেকটা। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরপরই সূক্ষ্ম এক ব্যথা অনুভূত হচ্ছে তলপেটের দিকে। কয়েক সেকেন্ড স্থায়ী হয়, তবে সেই স্বল্প সময়ের ব্যথাই গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। একবার লম্বা নিঃশ্বাস নিল রজনী। নিজেকে বোঝালো ভয় পেলে চলবে না। সে ভয় পাচ্ছে কেন? এতদিন ধরে নিজেকে প্রস্তুত করলো, এখন তো ভয় পেলে চলবে না। পুনরায় সেই একই ব্যথা। চাদর খামচে ধরে চোখ বন্ধ করল রজনী। দর্শনকে কি জানানো উচিত? অবশ্য ব্যথা যে স্থায়ী হচ্ছে না, থাক, এখন না বলাই ভালো। রজনী স্বাভাবিক হওয়া মাত্রই মাথা তুলে বলল, সকালে করে নিও কাজ, লাইট অফ করে এসো, ঘুম পাচ্ছে। দর্শন তৎক্ষণাৎ পাশে তাকালো। রজনীর গালে হাত রেখে বলল, এত তাড়াতাড়ি? মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক মতবাদ প্রকাশ করল রজনী। দর্শন ল্যাপটপটা বন্ধ করে টেবিলে রেখে দিল। লাইট নিভিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে রেখে বিছানায় এসে বসল। রজনী কিছু না বলেই তার বুকে মাথা রেখে বসল। দর্শন তার আচরণে অবাক হলো কিছুটা। আদরের সহিত মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কোনো সমস্যা হচ্ছে পাখি? পেটে কথা লুকিয়ে রাখবি না একদম। রজনী উত্তর দেয় না, বরং আরও শক্ত বাঁধনে জড়িয়ে ধরে দর্শনকে। চোখ বন্ধ করে উপভোগ করে নিজের শান্তির স্থান। কয়েক মিনিট অতিবাহিত হতেই মৃদুস্বরে ডাকে, দর্শন। দর্শন চোখ নামিয়ে হাসল কিঞ্চিত। থুতনি ধরে রজনীর মুখখানা উঁচু করে বলল, কি বললি? বাচ্চা যেন মামা না ডাকে, তারই চেষ্টা করছি। আচ্ছা, কথা শোনো আমার, বলো। বাচ্চাকে প্রথম তুলি কোলে নিবা, একদম আমার পাশেই থাকবা, ঠিক আছে? তারপর? তোমার পরে ওকে আব্বুর কোলে দিবা। দুজনেই নির্বাক রইল খানিকক্ষণ। দর্শনের মনে হলো, আমরা মানুষ আসলে যার থেকে অত্যাধিক কষ্ট অবহেলা পাই তাকেই অধিক ভালোবেসে ফেলি। তার উপর মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে। রজনীও হয়তো তাই। তাই তো এত খারাপ ব্যবহার ও অপমান সহ্য করেও সেই মানুষটাকে ঘৃণা করতে পারেনি। বাবুর কানে আজানটা প্রথম আব্বুকেই দিতে বলবে, এটা আমার ইচ্ছে। মুচকি হেসে রজনীর কপালে গাঢ় একটা চুমু খেল দর্শন। ঠিক আছে, তাই হবে, দর্শন বলল। রজনী আর সেই রাতে বলেনি কিছু। চোখ বন্ধ রেখে ঘুমানোর চেষ্টা চালিয়েছে। তার মন হয়তো আন্দাজ করতে পারছে আগামীকাল এই সময়ে সে এই ঘরে নাও থাকতে পারে। পাখি, খারাপ লাগলে সাথে সাথে ফোন করবি আমাকে। দুপুরের দিকে এমনিতেও চলে আসবো, কেমন? দর্শনের কথায় স্মিত হেসে মাথা নাড়ল রজনী। রোজগার নেই দর্শন তার মাথায় সুন্দর করে ওড়না টেনে দিল। কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রজনী পা ঝুলিয়ে বসল বিছানায়। ব্যথাটা বাড়ছেও না আবার কমছেও না। ফোনটা হাতে তুলেই আফিয়ার নম্বরে কল করল রজনী। মায়ের কাছেই বলল সবটা। আফিয়া চিন্তিত কণ্ঠে বললেন, তুই এখনও বসে আছিস কেন? দর্শন কি জানাসনি কিছু? হাইপার হওয়ার দরকার নেই আম্মু, তেমন কিছু ফিল করলে আমি আগেই জানাতাম। গুগল ঘেটে দেখলাম অনেকের ক্ষেত্রে এমন পেইন 3-4 দিন আগে থেকেও থাকে। শুধু শুধু হসপিটালে গিয়ে লাভ কি আছে? তার জন্য কাউকে জানাবি না? জানাবো, ও আসুক অফিস থেকে, তারপর। এখনই কিছু বলতে চেও না। দেখো, আব্বু যদি ছুটি নিতে পারে তাহলে আজই একটু তাড়াতাড়ি চলে এসো। আমি তো আরও আগেই আসতে চেয়েছিলাম মা, তুই তো।
আচ্ছা, একদম চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ফোনটা কেটে দিল রজনী। ফাহমিদার কাছে গিয়ে তাকেও জানালো বিষয়টা। তিনি নিজে চিন্তিত থাকলেও রজনীর সামনে প্রকাশ করলেন না। যতই মেয়েটা নিজেকে কঠিন রূপে উপস্থাপক করুক, ভয় তো তার হচ্ছে অবশ্যই। দর্শন বাড়িতে ফিরল দুপুর 2টোর দিকে। ফাহমিদা রজনী খেতে বসেছিলেন তখন। রজনী ফাহমিদাকে চোখের ইশারায় বুঝালো এখনই কিছু না জানাতে, আগে খেয়ে নিক। দর্শনও হাত মুখ ধুয়ে এসে খেতে বসল টেবিলে। রজনীর খাওয়া শেষ হয়েছে ততক্ষণে। সে ধীর পায়ে এসে বিছানায় বসল। মাকে ফোন করে জানতে পারল তারা ঘণ্টাখানেক এর মধ্যে পৌঁছে যাবে। দর্শন খাওয়া শেষ করে রজনীর পাশে এসে বসল। তার পেটের উপর মাথা ঠেকিয়ে আদুরে স্বরে বলল, আম্মুটা কি করছে? সে খুব জ্বালাচ্ছে আমাকে, নিজেই বোধহয় কনফিউজড পৃথিবীতে আসা নিয়ে। দর্শন চোখ তুলে তাকায় রজনীর দিকে। পুনরায় তেমন তীক্ষ্ণ ব্যথা অনুভূত হতেই ঠোঁট কামড়ে তা সহ্য করে রজনী। দর্শন চিন্তিত কণ্ঠে শুধায়, কি হলো পাখি, কষ্ট হচ্ছে তোর? বল আমাকে। রজনী বলল, শান্ত হও, তেমনভাবে ব্যথা হচ্ছে না, তবে কিছুক্ষণ পরপর আবার তো ঠিকও হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। কখন থেকে? আমাকে বলিসনি কেন? সকাল থেকে একটু বেশি। এতক্ষণে জানানো সময় হলো? না, আর বসে থাকতে দেব না, চল হসপিটালে যাব এখনই। দর্শন বসানো থেকে উঠে দাঁড়ানোর পূর্বে রজনী হাত চেপে ধরে তার। ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, কি করব হসপিটালে গিয়ে? ওই তো শুয়েই থাকতে হবে। আমার কথা শোনো, এখনই হাইপার হতে হবে না, একটু ছাদে নিয়ে চলো, হাঁটা চলা করি কিছুক্ষণ। হসপিটালে যাওয়ার দরকার হলে আমি নিজেই বলবো। জেদ করিস না পাখি, পরে কোনো সমস্যা হলে? হবে না, বাবুর মুভমেন্ট এখনও ঠিকঠাক, তাই সমস্যা হবে না আশা করি। আমার চেয়ে বেশি বুঝো তুমি। দর্শন হার মানল রজনীর কাছে। হাত ধরেই তাকে ছাদে নিয়ে গেল। অনেকটা সময় খোলা আকাশের নিচে হেঁটে আবার ফ্ল্যাটে ফিরে এলো তারা। আফিয়া আর জাহিদ এসে পৌঁছেছেন কিছুক্ষণ পরেই। বর্তমানে বাসার সকলের মধ্যে জাহিদ এবং দর্শন, এই দুই ব্যক্তির চিন্তাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দর্শনের চিন্তায় অবাক না হলেও জাহিদের চিন্তায় অবাক হলো সকলে। মেয়ের প্রতি এই ভালোবাসাটুকু দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল একবার। রাতের খাবার একটু তাড়াতাড়ি শেষ করলো সকলে। সকাল থেকে যে ব্যথাটা আধা ঘন্টা 1 ঘন্টা পরপর অনুভূত হচ্ছিল, এখন তা 10-20 মিনিট পরপরই অনুভূত হচ্ছে। রজনীও এবার আর জেদ করল না, নিজে থেকেই বলল হসপিটালে যাওয়া উচিত। দর্শন ড্রয়িং রুমে গিয়ে অ্যাম্বুলেন্স কল করছে। ফাহমিদা গুছিয়ে রাখা ব্যাগগুলো আরেকবার দেখে নিচ্ছেন। আফিয়া বসেছিলেন রজনীর পাশে। এতক্ষণ ধরে নিয়ন্ত্রণে রাখা কান্নাটুকু এবারে আর বাঁধ মানল না। মাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে লাগলো রজনী। আফিয়া বুঝলেন মেয়ের মনের অবস্থাটা। পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন। নিজের মাথা অন্য কারো হাতের স্পর্শ পেতেই মুখ ঘোরালো রজনী। জাহিদকে দেখে এবার আরও বেশি কান্না পেল তার। মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। জাহিদ একবার স্ত্রীর দিকে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। নরম স্বরে বললেন, ভয় পাচ্ছ কেন? আমার মেয়ে তো অনেক সাহসী, এভাবে কাঁদলে চলে? রজনী চোখ তুলে তাকালো। আমার মেয়ে, কথাটুকু শুনে যেন সব ভয় কেটে গেল নিমেষেই। এই মুহূর্তে নিজের চেয়ে সুখী আর কাউকে মনে হলো না। রজনীর চোখের জল জাহিদ নিজ হাতে মুছিয়ে দিলেন। দর্শনকে ভিতরে আসতে দেখে রজনীও নিয়ন্ত্রণ করল নিজেকে। তাকে কাঁদতে দেখলে যে দর্শন আরও ভেঙে পড়বে। রজনীকে লেবার রুমে নেওয়া হলো 10 মিনিট আগে। আপাতত কেবল ডাক্তার চেক আপ করছেন। হসপিটালের করিডোরে এতক্ষণে ইনাম এবং তার মা অর্থাৎ রজনীর কাকিও এসে উপস্থিত হয়েছে। ডাক্তার বেরিয়ে এলেন ঠিক 10 মিনিট পরেই। দর্শন এগিয়ে যেতেই শান্ত কণ্ঠে বললেন, দেখুন, ওর লেবার পেন এখনও ঠিকভাবে শুরুই হয়নি। অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা 1 সপ্তাহ 3-4 দিন আগে থেকেই থাকে। রজনীর ক্ষেত্রেও হয়তো তেমনটাই। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। আমার শুধু মেয়েটার জন্যই একটু খারাপ লাগছে, বয়সটাও কম, কিছুই করার নেই।
সহ্য করতে হবে, কিন্তু সমস্যার কিছু দেখছি না। আশা রাখছি কালকের মধ্যে বাচ্চার মুখ দেখতে পারবেন। হতে পারে আজ রাতেও সুখবর পেয়ে গেলেন। দর্শন সবটা শুনে বলল, ম্যাম, আমি কি ওর কাছে থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরও তোমার ওয়াইফ খুঁজছিল তোমাকে। যাও, একটু সাহস দাও ওকে। থ্যাংক ইউ ম্যাম। ডাক্তার চলে গেলেন ওয়ার্ডের দিকে। দর্শন নিজেকে ধাতস্থ করে ভেতরে গেল। রজনী চোখ বন্ধ করেছিল তখন। বন্ধ চোখের কিনারায় অশ্রুকণা দৃশ্যমান। দর্শন পাশে বসা মাত্র চোখগুলো খুলল। দর্শন তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। রজনী মৃদু হেসে ভ্রু কুঁচকে বলল, তোমার মেয়ে শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছে, একটু জলদি জলদি চলে এলে কি হয়? দর্শন নিজেও হাসল কিছুটা। রজনীর প্লেটে হাত রেখে ঠোঁট উল্টে বলল, আম্মা যান, কেন দেরি করছো? আম্মুর কষ্ট হচ্ছে তো। আম্মুকে আর কষ্ট দিও না মা, একটু তাড়াতাড়ি চলে এসো প্লিজ। চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিল রজনী। আজ সবাই তার পাশে। মা, বাবা, ভাই, ফুপি, প্রিয় মানুষ সবাই। সবাই তাকে ভালোবাসে। কেউ আর তাকে অবহেলা করে না। মেয়ে বলে আর কখনো তাকে অবজ্ঞা সহ্য করতে হবে না। অলক্ষণে শব্দটা আর কানে বাজে না। মনে মনে নিজের অনাগত সন্তানকেও বলল রজনী, তোর ভাগ্য আমার মতো হবে না সোনা। তুই ছোট থেকে সবার ভালোবাসা পাবি। কত ভাগ্যবতী তুই, কত ভাগ্যবতী। হসপিটালের করিডোরে বসে থাকা মানুষগুলো সিঁড়ির পাশে থাকা জানালার দিকে তাকিয়ে দেখতে পেল আকাশের মেঘ ভেঙে বৃষ্টিকণা জমিয়ে মুক্ত হয়েছে। ঝুম বৃষ্টি নয়, তবে খোলা আকাশের নিচে দাঁড়ালে সর্বোচ্চ 4 মিনিট লাগবে ভিজে জুবুথুবু হতে। আফিয়া এক দৃষ্টে তাকিয়ে রইলেন। রজনীর জন্মের দিনেও ঠিক এমন বৃষ্টি ছিল। যেদিন সন্ধ্যাবেলায় দর্শন কাজী বাড়িতে এনে বিয়ে করল, সেদিনও বৃষ্টি ছিল। আজ সেই মেয়েটা কত কষ্ট করছে, একটা নতুন জীবনকে পৃথিবীর আলো দেখাতে কতটা যন্ত্রণা সহ্য করছে, আর আজও সেই একই রকম বৃষ্টি। রজনীর লেবার পেন শুরু হয়েছিল রাত 3টের দিকে। কিছুক্ষণ বাদে ব্যথা বাড়ার জন্য ডাক্তার ইঞ্জেকশনও দিলেন। এখন ঘড়িতে কয়টা বাজে? 5টা তো হবেই। যদিও একটু আগে তারা এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। আরও মিনিট 5 বাদে নার্সের পোশাক পরিহিত এক নারী বেরিয়ে এলেন। কোলে সাদা তোয়ালে পেঁচানো সদ্য জন্ম নেওয়া শিশু। সকলে দাঁড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে। নার্স হাসি মুখে জিজ্ঞেস করলেন, বাচ্চার নানা কে এখানে? জাহিদ হতভম্ব হয়ে সামনে যেতেই নার্স প্রশস্ত হেসে বাচ্চাটাকে এগিয়ে দিয়ে বললেন, মিষ্টি খাওয়াবেন চাচা, আর এই যে নাতনিকে কোলে নিন। আপনার মেয়ে বলেছে আগে আপনার কোলে দিতে। ধরুন ধরুন। জাহিদ বাচ্চাটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। উপস্থিত সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে চেঁচিয়ে উঠল। আফিয়া আর ফাহমিদা চিন্তিত কণ্ঠে বললেন, দর্শন, মানে বাচ্চার বাবা এলো না? আর মা কেমন আছে এখন? ম্যাডামের আসলে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই স্যার পাশেই আছেন। চিন্তা করবেন না, কিছুক্ষণ বাদেই বেরিয়ে দেওয়া হবে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সকলে। জাহিদ এখনও তাকিয়ে আছেন বাচ্চাটার দিকে। এমন মিষ্টি দেখতে হয়েছিল রজনীও। মায়ের কথায় পরোয়া না করে সেদিন আনন্দেই ছিলেন জাহিদ। তবে বিকেল হতেই আকস্মিকভাবে বাবার মৃত্যু তাকে অন্ধ বানিয়ে ফেলেছিল। মেয়েটার থেকে একেবারেই চোখ ফিরিয়ে নিয়েছিলেন। বাচ্চাকে ফাহমিদার কোলে দিয়ে অশ্রুলোক হতে ব্যস্ত হলেন জাহিদ। ছেলেদের কাঁদতে নেই, তবে আজ নিজের অনুতপ্ততা বহুগুণে বেড়ে গেল। মেয়েটাকে সামনে পেলেই সমস্ত দ্বিধা কাটিয়ে ক্ষমা চাইবেন একবার, না হলে শান্তি নেই। রজনীর ঘুম ভাঙল মাত্র। অক্সিজেন মাস্কটা এখন খুলে রাখা হয়েছে। যেহেতু তার অ্যাজমার সমস্যা আছে আগে থেকে, তাই সাময়িকভাবে কিছুটা শ্বাসকষ্ট শুরু হয়েছিল। চিন্তার কোনো কারণ ছিল না, এখন আরও নেই। রজনী কিঞ্চিৎ চোখ খুলে মিনিট দুয়েক পাশে শুয়ে রাখা মেয়েটিকে দেখল। এটা তার মেয়ে। ভাবতে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিছুক্ষণ সময় পেরোতে সম্পূর্ণ চোখ খুলতেই লক্ষ্য করল পাশেই চেয়ারে বসে দর্শন এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
রজনীকে চোখ খুলতে দেখে মুচকি হাসল। তার এক হাতে ক্যানুলা পরানো, ব্লাডের ঘাটতি থাকায় এক ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। অন্য হাতটা আগলে দিল দর্শন। তার দিকে খানিকটা ঝুঁকে বলল, ঠিক লাগছে এখন? মাথা নাড়ল রজনী। মৃদু হেসে ক্ষীণ স্বরে বলল, মেয়ে কার মতো হয়েছে তুই বল। বুঝতে। রজনী কথা শেষ করার পূর্বেই ছোট্ট বাচ্চাটি নড়ে চড়ে কেঁদে উঠল। কান্নার মাত্রা মুহূর্তেই বেড়ে গেল। রীতিমতো উচ্চস্বরে কাঁদছে সে। দর্শন ব্যতিব্যস্ত হয়ে কোলে তুলল তাকে। উঠে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। ফাহমিদা আর আফিয়া পাশেই সোফায় বসেছিলেন। হাসলেন তারা ছেলেকে দেখে। প্রথমবার বাবা হলে অনেকেই সাধারণত বাচ্চা কোলে নিতে একটু ভয় পায় কিংবা অপ্রস্তুত হয়ে পড়ে সামলাতে। এদিক থেকে দর্শন এগিয়ে। বাচ্চা সামলানোর কাজে সে মেয়েদের চেয়েও অভিজ্ঞ। রজনী এখন মনে করতে পারে না ঠিকই, তবে দর্শনের মুখে শুনতে পায় ওই বাড়িতে চলে আসার পর রজনীকে সেই দেখে রাখত অধিকাংশ সময়। নিজে 9 বছরের বাচ্চা হলেও আরেক বাচ্চাকে কোলে নিতে পারত ঠিক বড়দের মতোই। দর্শন নিয়ে হাঁটার পরও কান্না থামল না মেয়ের। ফাহমিদা উঠে দাঁড়িয়ে কাছে এসে বাচ্চাকে কোলে নিয়ে বলেন, ওর মনে হয় খিদে পেয়েছে রে, তাই এভাবে কাঁদছে। ইস, এটুকু কান্নাতেই কেমন লাল হয়ে গেছে, পুরো মায়ের কপি। হেসে উঠল রজনী। দর্শনের দিকে এক হাত বাড়িয়ে বলল, আমাকে একটু ধরো তো, বসবো। দর্শন সঙ্গে সঙ্গে এসে বসতে সাহায্য করল তাকে। ধীরে ধীরে ওঠার চেষ্টা করতেই তীব্র ব্যথায় দর্শনের শার্টটা চেপে ধরল রজনী। ঠোঁট কামড়ে উঠে বসল তবুও। বাচ্চার মুখ দেখে যে ব্যথা অনুভূতই হয়নি তা এখন ভালোই টের পাচ্ছে। বাচ্চার কান্না থামেনি একটুও। আফিয়া কোলে নিয়ে এসে তাকে রজনীর কাছে দিলেন। পর মুহূর্তে রজনী একবার ছোট ছোট চোখে দর্শনের দিকে তাকালো, চোখ নামিয়ে বাচ্চার দিকে তাকালো। দর্শন তার হাবভাব বুঝে উঠতে সময় নিল। ভ্রুকুচকে কয়েক সেকেন্ড ভাবতে বিষয়টা ধরতে পেরে পেট ফেটে হাসি পেল তার। রজনীকে তার সামনে বাচ্চাকে খাওয়াতে লজ্জা পাচ্ছে, আহাম্মক হওয়া ব্যতীত আর কিছু খুঁজে পেল না দর্শন। অতি কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলল, আমি আসছি বাইরে থেকে, থাকো তোমরা। বলেই বেরিয়ে গেল দর্শন। রজনী দৃষ্টি নামিয়ে রাখল। কি অদ্ভুত ব্যাপার, এক বাচ্চার মা হওয়ার পরও কেউ এতটা লজ্জা পায়। রজনীকে ফ্ল্যাটে নিয়ে আসা হলো পরদিনই। নর্মাল ডেলিভারি বলে একদিনেই ছাড়া পেয়েছে। রজনীও অবশ্য ভালো লাগছিল না হাসপাতালে থাকতে। এই যে বাড়ি ফিরল, অর্ধেক দুর্বলতা বোধ হয় এখানেই ফুস। রজনী বাবুকে কোলে নিয়ে সোফায় বসল। ইনাম দুহাত ছড়িয়ে বসল তার পাশে। বাকিরা টুকটাক কাজে ব্যস্ত। ইনাম অনেকটা সময় লক্ষ্য করে দেখে বলল, বনু, খেয়াল করে দেখো, তোমার মেয়ের চুলও কিন্তু একটু একটু পেঁচানো। জন্মের পরে যদি এমন হয়, ফিউচারে নিশ্চিত আমার একটা কার্বন কপি পাবো রে। রজনী হেসে উঠে বলল, তা হতে পারে, কিন্তু মেয়ে দেখতে কার মতো হয়েছে গো? এই যে থুতনিতে ছোট্ট একটা তিল বোঝা যায়, একদম ওর বাবার মতো, কিন্তু চোখ আমার মতো। দর্শন ব্যাগগুলো গুছিয়ে রেখে পাশে এসে বসল। ঘুমন্ত মেয়ের দিকে হাত বাড়াতেই রজনী সরিয়ে নিল তাকে। ঘুম থেকে বাচ্চাদের তুলতে হয় না। উঠবে না, এদিকে দে। দর্শন সাবধানে কোলে নিল মেয়েকে। ঘুমের মাঝে দু একবার ঠোঁট উল্টে নিচ্ছে, এক হাত মুঠো করে গালে ঠেকানো। ইনাম আচমকা উত্তেজিত স্বরে বলল, ওকে ডাকবো কি বলে? কাকিয়া, ফুপ্পি, বাবুর নাম ঠিক করনি? ফাহমিদা হাত মুছে রান্নাঘর থেকে বেরিয়ে বলেন, তার মা বাবা নাম আগে থেকেই ঠিক করে রেখেছে, জিজ্ঞেস কর। আরে বাস, কি নাম রাখলি? দর্শন মেয়ের নাকে নাক ঘষে মুচকি হেসে বলে, দর্শনা মেহরুজ রাত্রি, সবাই রাত্রি বলেই ডাকিস। রাত্রি পিটপিট করে চোখ খুলে এক পর্যায়ে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। কাঁদল না একটুও। তাকে জেগে উঠতে দেখে রজনী গালে আঙ্গুল ছুঁয়ে বলে, নাম পছন্দ হয়েছে মা? কিছুক্ষণ চুপচাপ থেকেই ঠোঁট উল্টে কাঁদতে শুরু করলো রাত্রি। সবাই আহাম্মক হলো। ইনাম ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলল, শেষ মামা, মেয়ে এখনই তোদের মতের বিরুদ্ধে,
ফিউচারে কি হবে বুঝে নে। রজনী কোলে নিয়ে শান্ত করলো মেয়েকে, নিজের ঘরে গিয়ে বিছানায় বসলো। একদিনে ঘরের এত পরিবর্তন! বিছানায় খেলনা ছড়িয়ে রাখা, পাশে বাচ্চার জামা কাপড়, নানি দাদি মিলে সব আগে থেকেই গুছিয়ে রেখেছে তাহলে। দর্শন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে রজনীর পাশে বসলো। রজনী বাবুকে খাওয়াচ্ছিল তখন। দর্শন গলা কাকানি দিয়ে বলল, এখন লজ্জা করছে না নাকি? রজনী মুখ ঘুরালো না, স্বাভাবিক কণ্ঠে বলল, কতদিন? বেশি ন্যাকামো হয়ে যায় না? দর্শন শুয়ে পড়ল বিছানায়, রাত্রির চোখ বন্ধ। রজনী ভ্রুকুচকে বলে, ও ভাই, বাবু এত ঘুমায় কেন? ধপ করে উঠে বসল দর্শন। রজনীর এই একটা বাজে অভ্যাস, ঘুম থেকে তুলবে ও ভাই ওঠো বলে। অর্থাৎ এই কথাটা তার মুখে চলে আসে। দর্শন ছোট ছোট চোখে তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলল। রজনীর কাঁধে মাথা রেখে বলল, তুইও সারাদিন ঘুমিয়েই কাটিয়েছিস পাখি, তোর মেয়েও তাই করছে। কিন্তু সারাদিন ঘুমিয়ে রাতে জেগে থাকার কোনো মানে হয়? দর্শন সোজা হয়ে বসে মেয়ের বিছানা ঠিকঠাক করলো। রজনীর কোল থেকে নিয়ে তাকে বিছানায় শুয়ে গালে একটা চুমু খেয়ে বলল, থাকুক না, আমি দেখে নেব। 9 মাস পেটে রেখে এত সহ্য করে জন্ম তো তুই দিলি, বাকি দায়িত্ব আমার। আচ্ছা, তুমি খাওয়াবে ওকে? ভ্রু নাচিয়ে বলল রজনী। দর্শন বিছানা থেকে নেমে তার পিছনে এসে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো খোপা করে অভ্যাস অনুযায়ী ওড়না মাথায় তুলে দিল। পিছন থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, ওই একটা কাজই তোকেই করতে হবে, বাকিটা আমি, আম্মু মামি মিলে দেখে নেব। রজনী মুচকি হেসে দেহের ভার ছেড়ে দিল পিছনের দিকে। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখল রাত্রিকে। আনমনেই উচ্চারণ করল, মাশাআল্লাহ। শহরের রাস্তা তখন অন্ধকারাচ্ছন্ন। রাতের সময়টা খেয়াল নেই কারো। অধিকাংশ মানুষ যখন গভীর ঘুমে মগ্ন। দর্শনের ঘুম ভাঙল তখন রাত্রির কান্নার আওয়াজে। একই সঙ্গে জেগে উঠল রজনীও। তাদের দুজনেরই ঘুম পাতলা, সামান্য শব্দতেই ঘুম ভেঙে যায়। রাত্রি থেমে থেমে কাঁদছে। রজনী ঘুম কাটিয়ে উঠে বসল সঙ্গে সঙ্গে। উঠল দর্শনও। রাত্রিকে কোলে তুলে তাকে খাওয়াতে লাগলো রজনী। ঘুম পুরোপুরি কাটেনি, চোখ দুটো নিভে আসছে ক্ষণে ক্ষণেই। দর্শন চোখ ডলে উঠে বসল। রজনীকে ঘুমে ঢলে পড়তে দেখে বলল, উঠে বসলি কেন? শুয়েই খেতে দে ওকে, নিজেও ঘুমাতে পারবি। রজনী তার দিকে তাকিয়ে বলে, না, আম্মু বলেছে শুয়ে খাওয়ালে বাচ্চার নাকি নাক বোঁচা হয়ে যেতে পারে। খুব ছোট তো, সমস্যা নেই, তুমি ঘুমাও। নাক বোঁচা হলে সমস্যা কি? সেটাও সমস্যা না অবশ্য, শ্বাস নিতে কষ্ট হতে পারে তাই। দর্শন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বালিশের পাশ থেকে পানির বোতলটা নিয়ে খানিকটা পানি খেলো। ঘুম কেটেছে অনেকটা। ঠিক রজনীর পিছনে একটু পাশে সরে বসল দর্শন। তার মাথার নিচের বুক এবং কাঁধের মাঝের জায়গাটাতে এনে বলল, এভাবেই থাক, ঘুমেরে ঘুমিয়ে পড়, বাবু ঘুমিয়ে গেলে আমি শুইয়ে দেব। রজনী মাথা নেড়ে আরো আরামের সহিত দেহের ভর দর্শনের উপর ছেড়ে চোখ বন্ধ করল। দর্শনের ঘুম আসেনি চোখে। এভাবে কত রাত ঘুমন্ত প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে কাটালো। প্রায় 10 মিনিট বাদে মেয়ের দিকে খেয়াল করতেই দেখল সে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। খাওয়া শেষ তার, কিন্তু ঘুমোয়নি। যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে না ওই চোখে এক চিলতে ঘুমও আর অবশিষ্ট রয়েছে। দর্শন মুচকি হেসে মেয়ের নরম গালে একটু আদর করে ক্ষীণ স্বরে বলল, ঘুম নেই চোখে? এখন রাত জাগতে হবে আপনার জন্য? রাত্রিকে কোলে তুলে বিছানায় রেখে রজনীকে বালিশে শুইয়ে দিল দর্শন। মাঝখানে দর্শন নড়ে চড়ে উঠলে তার মাথায় হাত বুলিয়ে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, ঘুমা, আছি আমি। রজনী ঘুমে তলিয়ে গেল। রাত্রি কাঁদছে না একদম, হাত পা দাপিয়ে খেলছে। দর্শন হেডবোর্ডে হেলান দিয়ে বসে কোলে তুলো তাকে। সাবধানতার সাথে ছোট্ট বাচ্চাটিকে বুকে জড়িয়ে কাঁধের পিছনে হাত রাখল। রজনীও এত ছোট বাচ্চাকে এভাবে কোলে নিতে ভয় পায়, অথচ দর্শনের ভয় নেই কোনো। মৃদু দোল দিল মেয়েকে, সেও বোধ হয় খুশি হলো এতে।
দর্শন তার মুখে একের পর এক চুমু খেলো। বাচ্চাদের এত আদর করতে নেই, তবে সে কি করবে? এত মিষ্টি একটা মেয়ে পেলে আদর না করে থাকা যায়? দর্শন মেয়ের গালটা নিজের গালের সঙ্গে ঠেকিয়ে কানে কানে বলল, কাঁদবে না? হ্যাঁ বাবা, আর তুমি খেলবো এখন, কিন্তু মাকে বিরক্ত করা যাবে না, ঠিক আছে? রাত্রি হেসে উঠল তখনই, শব্দহীন হাসে। দর্শনের কোলে থেকে ঘণ্টাখানেকের মাঝে ঘুমিয়ে পড়ল সে। বাবার বুকের মাঝে লুকিয়ে কি শান্তিতে ঘুমালো। দর্শন একবার রজনীর দিকে তাকাই। এভাবে বাবার আদর পাওয়ার সৌভাগ্যটা ওর ভাগ্যেই ছিল না। যখন রজনী এমন বাচ্চা ছিল, জাহিদ তার কান্না শুনেও সর্বদা এড়িয়ে যেতেন, কোলে তুলে কান্না থামানোর চেষ্টাও করেনি। রাত্রিকে বিছানায় শোয়াতে ইচ্ছে হলো না দর্শনের, সেভাবেই কোলে রাখল। খানিক বাদে একটা মেয়েলি হাত এসে ঠেকল রাত্রির শরীরে, আর মাথা দর্শনের কাঁধে। পাশে ফিরে তাকানোর প্রয়োজন হলো না দর্শনের। শান্ত স্বরে শোধালো, তোকে থ্যাঙ্কস বলা হয়নি পাখি? শব্দটা বদলে অন্য কিছু বলো, ভালো লাগবে। হাসলো দর্শন। হলুদ ওড়নায় ঢাকা মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, ভালোবাসি। রজনী নিজেও চোখ বন্ধ করে হাসল কিঞ্চিত। দর্শন পুনরায় বলে, ওর কাছে আমি সেরা বাবা হব দেখিস। তুমি সবার কাছেই সেরা। কার কাছে? রজনী সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার কাছে, ফুপির কাছে, আর রাত্রির কাছেও। সেরা স্বামী, সেরা ছেলে, আর সেরা বাবা। তুমিও সেরা, রাত পাখি। আচ্ছা। চোখ তুলে দর্শনের দিকে তাকালো রজনী। ছেলেটা তো কখনো দাঁড়িয়ে এতটা বড় হতে দেয় না, এবার দিল কেন? মেয়েটা অত্যাধিক আদর করবে, খোঁচা খোঁচে দাড়ি যেন তার কোমল চামড়ায় আঘাত না দেয়, তাই জন্যই বুঝি এই পন্থা। রজনীর ঠোঁট চেপে একটু হেসে বলে, কেমন বুড়ো বুড়ো লাগছে, আমার পাশে মানায় নাকি তোমাকে? আমার মতো বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? দর্শনের কপাল গাঢ় ভাঁজ পড়ল। একটু ঝুঁকে বলল, কে বাচ্চা? তুই? ইউ আর 18, রাইট? মোটে বাচ্চা না। আর একটা কথা, আমাকে বুড়ো লাগে? দর্শন ভ্রু নাচিয়ে ক্ষীণস্বরে বলল, বলে নে বলে নে, সময় আমারও আসবে, উত্তরটা প্র্যাকটিক্যালি দেব, ওকে? দর্শন ভেবেছিল রজনীর লজ্জা পেয়ে মুখ লুকাবে, অথচ সে অকস্মাৎ দর্শনের দাড়ি ভর্তি গালে টুপ করে চুমু, ঠোঁট ছুঁয়ে কাঁধে মাথা রেখে ঠিক বাচ্চাদের মতো ঘুমানোর অভিনয় করল। অভিনয় স্থায়ী হলো না খুব বেশি সময়, সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল রজনী। দর্শন নীরবে হেসে মা মেয়েকে পরখ করল। লম্বা দম নিয়ে কণ্ঠে খাদে নামিয়ে শোধালো, দুই পুতুল আমার, মাশাআল্লাহ। নিঃশব্দে দরজা লক করে পেছনে ঘুরল রজনী। পরনে ক্রিম কালার শাড়ি, আর পরে ভাবে পরা, চোখে কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। অনেকদিন পরে শাড়ি পরল রজনী। রাত্রি পেটে থাকতে কয়েকবার রাত 4টার সময় উঠেও শাড়ি পরেছে, তবে তার জন্মের পর এই 3 মাসে সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সময়টা আরও একবার দেখল রজনী, 12টা বাজতে আরও 20 মিনিট বাকি। দর্শন জানালার সামনে দাঁড়িয়ে নাক মুখ কুঁচকে হাত ধীরে ধীরে ভাঁজ করছিল। অনেকদিন ঠিক ছিল, ব্যথা হয়নি হাতে। সন্ধ্যা থেকে আবারও সেই আগের মতো ব্যথা। বিরক্ত লাগে দর্শনের। রজনীর উপস্থিতি ঘরে টের পেতেই ঘাড় ঘুরিয়ে বলতে নেই, হাতটা আমি কেটেই কথা থামল দর্শনের। পা থেকে মাথা পর্যন্ত পরখ হলো রজনীকে। আগে তো মেয়েটা সাজগোজ করতই না, এখন আরও করে না। তাকে শাস্তি দেখাটাই দুর্লভ ব্যাপার। মাথা নুইয়ে কিঞ্চিত হাসল দর্শন। একবার মনে পড়ল ঠিক 1 বছর আগের কথা। গভীর রাতে রজনীর কানের কাছে ক্ষীণস্বরে বলেছিল, আমার প্রতিটা জন্মদিনে এভাবেই চমকে দিবি রাত পাখি। রজনী কাছে এসে দাঁড়ায়, হাতটা ধরে বলে, বেশি ব্যথা করছে? একটু নিচে গিয়ে ওষুধ কিনে আনলে কি হয় রে বাবা, এত অলস হলে চলে নাকি? দর্শন কোনো কান দিল না কথায়। অপর হাতের দ্বারা তার কোমর পেঁচিয়ে আরও কাছে টেনে আনলো। কিছু না বোঝার অভিনয় করে বলল, হঠাৎ এত সাজগোজ? কেউ বলেছিল? সব কথা মনে রাখিস না? রজনী উত্তর না দিয়ে বলে,
প্রশংসা করো একটু। দর্শন এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে মৃদুস্বরে বলে, সব আমায় ঘায়াল করার ধান্দা না? রজনী এক হাতে দর্শনের চুলগুলো এলোমেলো করে বলল, এমন হাজারো রজনী দর্শনের তোমাকে ঘায়াল করার সুযোগটা আল্লাহ আমাকেই দিক। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে প্রেয়সীর নাকে নাক ঘষল দর্শন। বেশ কিছুক্ষণ পরে যেই না একটু এগোতে যাবে, অমনি দরজা ধাক্কানোর আওয়াজে ঘোর ভঙ্গ হলো। রাত্রির কান্নার আওয়াজও পাওয়া যাচ্ছে। রজনী আচমকা হো হো করে হেসে উঠল। দর্শন কেবল উদাস দৃষ্টিতে একবার তাকিয়ে গিয়ে দরজা খুলে দিল। ফাহমিদা রজনীকে দেখেই বললেন, দেখ না মা, কাঁদছে কেন এত? খিদে পেয়েছে ওর? না না ফুপি, একটু আগেই তো খাওয়ালাম। এটা খিদের কান্না না, ঘুমের কান্না। আম্মু এসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বলেই রজনী কোলে তুলে নিল রজনীকে। এদিক ওদিক হাঁটাহাঁটি করার পরপর কেবল সামান্য কান্না থেমেছে রাত্রির। দর্শনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কাঁদছে এখনো। রজনী তাকে বোঝানোর মতো করে বলল, এমন করে না সোনা, বাবার তো হাতে ব্যথা, আজকে আম্মুর কাছে ঘুমাও। দর্শন এগিয়ে এসে রজনীর থেকে কোলে তুলল রাত্রিকে। মিনিটের মধ্যে শান্ত হয়ে গেল সে। রাতে সে বাবার কাছেই ঘুমাবে, অভ্যাস হয়ে গেছে এমন। দর্শন মেয়ের কান্না থামাতেই বলে, ছাড় তো হাতের ব্যথা, সমস্যা নেই। আম্মু, তুমি ঘুমিয়ে পড়ো, আমি রাত্রিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ফাহমিদাও মাথা নাড়িয়ে চলে গেলেন। দর্শন হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো রাত্রিকে। রজনী দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় হেলান দিয়ে বসল। এক পর্যায়ে বালিশে শুয়ে চোখ বন্ধ করে রইল। রাত্রি ঘুমিয়ে যায় 5 মিনিটেই। দর্শন তাকে দোলনায় শুইয়ে দিয়ে রজনীর দিকে তাকায় একবার। নিশ্চিত সে ঘুমের অভিনয় করছে। ঘরের আলো নিভিয়ে তার পাশে বসল দর্শন। ভ্রুকুচকে বলল, ঘুমিয়ে গেলি? কোনো প্রতিক্রিয়া দেখালো না রজনী। দর্শন অনেকটা সময় নিশ্চুপ থেকে তার কোমরের উন্মুক্ত অংশে ঠোঁট ছোঁয়ালো একবার। তবুও চোখ খুলল না রজনী। দর্শন তার মুখের অনেকটা কাছাকাছি চলে আসতেই ধীরে ধীরে চোখ খুলল সে। মুচকি হেসে বলল, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। থ্যাংক ইউ বাবুর আম্মু। ব্যাস, সব লজ্জা এবার এসে ভর করল রজনীর উপরে। চোখ নামিয়ে গলার সাথে থুতনি ঠেকিয়ে রাখল। দর্শন স্মিত হেসে কানে কানে বলে, তোমার লজ্জা ঠিক আমার ভালোবাসার মতো হোক রাত পাখি, যা কখনো ফুরাবে না। পর মুহূর্তে উক্ত কানের লতিতে ছোট্ট চুমু খেয়ে বলে, এক রজনীতে ঘায়েল হয়েই আজীবন পার হোক এই বিশেষ রজনী দর্শনে, পুরো তুমিটাই আমার হোক। বন্ধুরা, আজকের গল্পের নাম সেই রজনী দর্শনে, সিজন 2। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।